ভারতে ডাক্তার হওয়ার কিন্তু একটাই রাস্তা, সর্বভারতীয় নিট পরীক্ষায় খুব ভালো স্কোর করে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া। কিন্তু ভারতে সরকারি মেডিকেল কলেজে সিট সংখ্যা এতটাই কম যে খুব ভালো স্কোর না করলে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়াটা এক রকমের অসম্ভব। তাই নিটে যাদের কম নম্বর আসে তারা সাধারণত আর একবার ট্রাই করে, কিন্তু এদের মধ্যে অনেকেই 2-3 বার চেষ্টা করে ফেলে, কেউ কেউ 3-4 বারও পরীক্ষা দিয়ে ফেলে। তাই নতুন করে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই তাদের মধ্যে আর অবশিষ্ট থাকে না। তখন তারা চায় আর বছর নষ্ট না করে যে কোনো মূল্যে এমবিবিএসটা করে ফেলতে। আর এই অবস্থায় তাদের মাথায় সাধারণত দুটো অপশন আসে বা দুটো প্রশ্ন আসে, বিদেশে গিয়ে এমবিবিএস করব নাকি ভারতের কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হব। আর এই যে দুটো প্রশ্ন বা দুটো অপশন, এই দুটো অপশনই কিন্তু আলাদা এবং দুটো ক্ষেত্রেই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। তাই আমি আপনাদের একদম সৎ এবং বাস্তব ভিত্তিক উত্তর দেব, একদম খোলামেলাভাবে মার্কেট অনুযায়ী অ্যাডভাইস দেব এবং জানাবো ডিগ্রি পাওয়ার পর কি কি সুযোগ সুবিধা রয়েছে, সম্ভাবনা কতটা। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা অনুরোধ, এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। এই লাইক আর সাবস্ক্রাইব করার ব্যাপারটা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা কিন্তু ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ইউর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন শুরু থেকে শুরু করি। তো যেটা বলছিলাম, বিদেশে এমবিবিএস নাকি প্রাইভেট কলেজে, যদি নিরপেক্ষভাবে আমরা এই দুটোর সুবিধা এবং অসুবিধাগুলো দেখি, মানে যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে আমি সবসময় বিদেশে এমবিবিএস করার বদলে ভারতের প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করাতেই প্রাধান্য দেব। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ভারতের প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা বিদেশ থেকে এমবিবিএস করার তুলনায় অনেক ক্ষেত্রেই কিন্তু একটা ভালো অপশন। প্রথমত, ভারতের প্রাইভেট মেডিকেল কলেজ থেকে যে এমবিবিএস ডিগ্রি পাবেন সেটা আমাদের মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত। আলাদা করে এখনো পর্যন্ত কোনো এক্সিট এক্সাম বা লাইসেন্স এক্সাম দেওয়ার কিন্তু দরকার হয় না। তবে এখানে কিন্তু একটা কথা আছে, আজ দিতে হচ্ছে না, কিন্তু আগামী 2-3 বছরের মধ্যে সবাইকেই কিন্তু নেক্সট পরীক্ষা দিয়ে তবে লাইসেন্স পেতে হবে। দ্বিতীয়ত, প্রাইভেট মেডিকেল কলেজে পড়লে আপনি আপনার বাবা মা আত্মীয় স্বজন এদের কাছে থেকেই কিন্তু এমবিবিএসটা করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা, আপনি যে পরিবেশে হ্যাবিচুয়েটেড সেই পরিবেশেই আপনি পড়াশোনা করতে পারবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার মতো নতুন কোনো পরিবেশ আপনাকে ফেস করতে হবে না। আর তৃতীয়ত, ভারতে পড়াশোনা করলে আপনি এখানকার রোগীদের এবং ভারতীয় উপমহাদেশে যে ধরনের রোগ বেশি হয় সেগুলো ভালোভাবে বুঝতে পারবেন, রোগীদের সাথে যোগাযোগও ভালোভাবে করতে পারবেন, যা একজন ভালো ডাক্তার হওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো হলো মূলত সুবিধা। এবার অসুবিধাগুলো কি কি? প্রথমত, ভারতের প্রাইভেট মেডিকেল কলেজগুলো খুবই ব্যয়বহুল। সবচেয়ে সস্তা কলেজেও প্রায় 80 লক্ষ টাকার কমে কিন্তু ফিজ নেই, আর ভালো প্রতিষ্ঠিত মেডিকেল কলেজগুলোর ফিজ আরও বেশি। মানে পুরো এমবিবিএস করতে আপনার প্রায় 80 লক্ষ টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। এখন বাস্তবতা হলো, আপনি যদি 80 লক্ষ টাকা থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত খরচ করে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেন আর আপনার পরিবারে আগে কোনো ডাক্তার না থাকে, নিজস্ব ক্লিনিক বা হাসপাতাল না থাকে, তাহলে শুধু এমবিবিএস ডিগ্রির ভিত্তিতে চাকরি পেলে শুরুতে বেতন কিন্তু খুব বেশি একটা হবে না। অনেক রাজ্যে শুরুতে বেতন 60,000-এর মতো, আবার কিছু কিছু রাজ্যে 1 লাখ থেকে 1,15,000 পর্যন্ত হতে পারে। সরকারি চাকরিতে গেলে এরকমই কিন্তু বেতন পাওয়া যায়, কিন্তু প্রাইভেটে সাধারণত 50 থেকে 60,000 থেকে শুরু হয়, মানে আরও কম। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। যদি আমি গড় হিসাবে 1 লাখ টাকাও মাসিক আয় হিসেবে ধরে নিই, তাহলেও 1 কোটি টাকার যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেটা তুলতে আপনার 10 থেকে 15 বছর সময় লেগে যাবে, কারণ আপনার পুরো বেতন তো আপনি 100%
50% সেভ করতে পারবেন না, আপনার ব্যক্তিগত খরচ আছে, সংসার খরচ আছে, লোন থাকলে সেটা পরিশোধ করার ব্যাপার আছে। তবে হ্যাঁ, একটা বিষয় ঠিকই, একবার ডাক্তার হয়ে গেলে ভবিষ্যৎ কিছুটা সুরক্ষিত থাকে, আর লোন শোধ হয়ে গেলে ধীরে ধীরে অবস্থাও কিন্তু ভালো হয়। তাছাড়া ডাক্তারদের আয় কখনো স্থির থাকে না, এটাও ধীরে ধীরে বাড়তে থাকে। যে ডাক্তার শুরুতে 1 লাখ টাকা আয় করে, সে ভবিষ্যতে মাসে 5 লাখ টাকা বা তার বেশিও কিন্তু আয় করতেই পারে। তাই সময় দিয়ে ধৈর্য ধরে পরিশ্রম করতে পারলে তাহলেই প্রাইভেট কলেজে এই 1-1.5 কোটি টাকার ইনভেস্টমেন্টটা উঠে আসতে পারে। নতুবা এত বড় ইনভেস্টমেন্ট তোলা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। তবে এখানে একটা অভিজ্ঞতা শেয়ার করে রাখি যে প্রাইভেট মেডিকেল কলেজে MBBS করার জন্য কখনোই কিন্তু লোন নেওয়া উচিত নয়, বাড়ি বন্ধক রেখে নয়, বাবার প্রভিডেন্ট ফান্ড ভেঙেও নয়, কারণ এই টাকা পরে রিকভার করা কিন্তু খুব কঠিন। কথাটা কঠিন হলেও কিন্তু রূঢ় সত্যি কথা। এবার আসি MD বা MS মানে পোস্ট গ্র্যাজুয়েশন প্রসঙ্গে। প্রাইভেট কলেজ থেকে MBBS করার পর যখন আপনি MD বা MS এর এন্ট্রান্স এক্সামে বসবেন, তখন মনে রাখবেন যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পাশ করা সব ছাত্রও কিন্তু সেখানকার প্রতিযোগিতাতেও থাকবে। আপনি যদি নিট এক্সাম মানে প্রথম ধাপেই তাদের থেকে পিছিয়ে থাকেন, তাহলে পরের ধাপে মানে নিট পিজিতে তাদেরকে ছাড়িয়ে যাবেন, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। আমি স্পষ্ট সত্যি কথা বলছি, কারণ সত্যি জানাটা খুবই জরুরি। তাছাড়া নিট পিজিতে সিটের সংখ্যা MBBS এর সিটের থেকে আরও কম, তাই এখানে কম্পিটিশনটাও আরও বেশি। অনেকে অবশ্য ভাবেন যে না না, আমরা তো প্রাইভেট কলেজ থেকে MDটা করে নেব, কিন্তু সেখানে আবার নতুন করে 2 কোটি বা তার বেশি কিন্তু খরচ হয়ে যাবে। মানে MBBS প্লাস MD মিলিয়ে প্রায় 3 কোটি টাকার ওপরে খরচ হয়ে যেতে পারে। আর তাই এই 3 কোটি টাকা খরচ করে এরপর আপনি যখন মেডিকেল মার্কেটে ঢুকবেন, নিজের ক্লিনিক বা হাসপাতাল খুলবেন, মানে যদি আগে থেকে আপনার পারিবারিক সেটআপ না থাকে, তো তখন আপনার প্রতিযোগিতা হবে যারা গভর্নমেন্ট কলেজ থেকে MBBS ও PG করেছে তাদের সাথে। সত্যিটা এই যে তারা সাধারণত আরও বেশি দক্ষ এবং আরও বেশি প্রস্তুত থাকে। শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু এই বাস্তবতাটা মেনে নেওয়াটাই কিন্তু ভালো। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, কিন্তু যাদের পরিবারে আগে থেকেই ডাক্তার আছে, হাসপাতাল বা ক্লিনিক আছে, তাদের জন্য প্রাইভেট কলেজে MBBS করা অনেকটা লটারির টিকিট পাওয়ার মতো, কারণ তারা সহজেই ফ্যামিলি সেটআপে ঢুকে যেতে পারে এবং অভিজ্ঞতাটা তারা তাদের পরিবারের কাছ থেকেই পায়। কিন্তু আপনার যদি এই রকমের পারিবারিক সাপোর্ট না থাকে, তবে প্রাইভেট মেডিকেল কলেজ চুজ করাটা আপনার জন্য ভীষণ ভীষণ রকমের ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আশা করি বিষয়টাকে ভেঙে চুরে পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। এখন আসি বিদেশে MBBS করার প্রসঙ্গে। দেখুন, বিদেশে MBBS করার অনেকগুলো সুবিধা রয়েছে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা হলো অনেক কম খরচে MBBS করা যায়। কত কম? দেশের কোনো ভালো প্রাইভেট কলেজ থেকে MBBS করলে যা খরচ হয়, তার 4 ভাগের 1 ভাগ টাকায় অনায়াসে বিদেশের কোনো ভালো মেডিকেল ইউনিভার্সিটি থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। আর খরচ কম হওয়ায় পরিবারের ওপরেও কিন্তু অর্থনৈতিক চাপটা অনেকটা কম থাকে। দ্বিতীয়ত, বিদেশে পড়ার সময় বিভিন্ন দেশের ছাত্রদের সাথে পড়াশোনা করার সুযোগ হয়, এতে আন্তর্জাতিক এক্সপোজারটা বাড়ে এবং আপনি জানতে পারেন অন্য দেশগুলোতে কিভাবে প্র্যাকটিস করা যায়, কিভাবে মেডিকেল লাইসেন্স নেওয়া যায়, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনার মধ্যে ধারণা তৈরি হয়। তাছাড়া MBBS করার পর বিদেশে সেটেল করার ব্যাপারেও কিন্তু একটা অপরচুনিটি থেকেই যায়। তৃতীয়ত, এটা শুনলে অনেকে হয়তো অবাক হবেন যে আজকাল বিদেশের যে ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পড়তে যায়, সেখানে বেশ সংখ্যক ভারতীয় শিক্ষক বা ইন্ডিয়ান ফ্যাকাল্টি কিন্তু থাকে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও ভারত থেকে প্রতি বছর 30 থেকে 40 হাজার ছাত্রছাত্রী বিদেশে MBBS করতে যায়। তাই এই ঘটনাটা ঘটাই কিন্তু স্বাভাবিক। যেমন এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি ছাত্রছাত্রী ইউক্রেনে যেত, এখন যুদ্ধের কারণে কেউ আর ইউক্রেনে
যাচ্ছে না, তার বদলে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী উজবেকিস্তানে এমবিবিএস করতে যাচ্ছে। তাই উজবেকিস্তানে মেডিকেল ইউনিভার্সিটিগুলো সেখানকার হোস্টেলে ভারতীয় খাবার, ক্লাসরুমে ভারতীয় শিক্ষক, এমনকি হিন্দি জানা ভারতীয় নন টিচিং স্টাফ পর্যন্ত রাখছে। মানে উজবেকিস্তানের মতো কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ভারতে পড়ছেন নাকি ভারতের বাইরে। চতুর্থত, যদি আপনি ভারতের কোনো সরকারি মেডিকেল কলেজে চান্স পান তাহলে সেখানকার শিক্ষক শিক্ষিকা এবং পরিকাঠামো নিয়ে আমি কিন্তু কোনো সন্দেহই প্রকাশ করছি না। কিন্তু সত্যি কথা বলতে কি, ভারতের প্রাইভেট কলেজের পরিকাঠামো নিয়ে আমার অন্তত কোনো ভরসা নেই। এরা ভর্তির সময় কোটি টাকা নেয় কিন্তু সেই মানের ফ্যাকাল্টি প্রোভাইড করে না। তাছাড়া অধিকাংশ প্রাইভেট মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল রুমের পরিকাঠামো কিন্তু খুবই খারাপ। এবং সবচেয়ে বড় কথা, ডাক্তার হয়ে যাওয়ার পর যখন ইন্টার্নশিপের বিষয়টা আসে তখন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে রোগীর ফ্লো কম থাকায় সেখানে হাতে কলমে ডাক্তারি শেখাটা ভালোভাবে কিন্তু হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি উজবেকিস্তানের মতো কোনো দেশে এমবিবিএস করতে যান তাহলে সেখানে বিশ্বমানের ফ্যাকাল্টি পাবেন এবং প্র্যাকটিক্যালের পরিকাঠামো সেখানে খুবই উন্নত। আবার ইন্টার্নশিপের জন্য প্রচুর রোগীর ফ্লো থাকায় আপনি হাতে কলমেও কিন্তু ডাক্তারিটা ভালোভাবে শিখতে পারবেন। পঞ্চমত, বিদেশে এমবিবিএস করলে এনএমসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়া যায়, কিন্তু ভারতে ডাক্তার হিসেবে কাজ করবার জন্য এফএমজিই বা নতুন নিয়ম অনুযায়ী নেক্সট পরীক্ষা পাশ করে লাইসেন্স পেতে হয়। তাই বিদেশে পড়ার সময় ভারতের এনএমসির সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়াটা জরুরি, যাতে লাইসেন্স পরীক্ষায় সফল হওয়া যায় এবং দেশে রেজিস্ট্রেশন পেতে সমস্যা না হয়। উজবেকিস্তানের মতো দেশে শুরু থেকেই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখা হয়, কারণ সেখানে ভারতীয় ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। একেবারে ফার্স্ট ইয়ার থেকে ভারতের লাইসেন্স পরীক্ষা এফএমজিই বা নেক্সট পরীক্ষার সিলেবাস ধরে ধরে পড়ানো হয়, যাতে করে ফোর্থ ইয়ারে পৌঁছেই অনায়াসে এই পরীক্ষাটা পাশ করে তারা লাইসেন্স পেতে পারে। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার বহু ছাত্রছাত্রী উজবেকিস্তান থেকে পড়ে এসে সেই বছরই কিন্তু লাইসেন্স পরীক্ষা পাশ করে লাইসেন্স পেয়ে গেছে। ষষ্ঠত, যেটা আগেই বলেছি, দেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়তে গেলে যদি 100 টাকা খরচ হয় তাহলে বিদেশের মেডিকেল কলেজগুলোতে মাত্র 25 টাকায় এমবিবিএস কিন্তু কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে ব্যাংকগুলো স্টুডেন্ট লোন দিতে কিন্তু কোনো রকমের অসুবিধা করে না। দুটি কারণে ব্যাংকগুলো স্টুডেন্ট লোন দিতে আগ্রহী হয়। এক, বিদেশের পরিকাঠামো ভালো, তাই ভালো ডাক্তার হয়ে ফিরে আসার সম্ভাবনাটা বেশি। আর দুই, টাকার অঙ্কটা অনেক কম, তাই ব্যাংকগুলো এই সামান্য টাকার রিস্কটা কিন্তু নিয়ে নেয়। আশা করি সবটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারলাম। তবে সবশেষে বলবো, যদি আপনি বিদেশে পড়তে যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই আপনার বাবা মায়ের সঙ্গে আলোচনা করুন এবং সঠিক কাউন্সেলিং নিন। আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, আপনারা জানেন, যারা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করছে। আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতাকে অবশ্যই ফোন করতে পারেন। আমাদের অফিসে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনাকে একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে আমাদের কলকাতার অফিসে এলে আপনাকে, আপনার অভিভাবককে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় আমরা জানাবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন, তাদের কি কি শর্ত রয়েছে, আপনার জন্য কোনটা ভালো হবে, এর সব কিছু। তাছাড়া বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা আপনাকে কিভাবে সাহায্য করব, এর সবটাই কিন্তু আমরা বলে দেবো। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরাই করব। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে, আগেই বলেছি। তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যদি কোনো রকমের সমস্যায় আপনি পড়েন, আমরা, আমাদের স্টাফেরা কিন্তু আপনার পাশে থাকব। এক কথায়, বিদেশ থেকে এমবিবিএস করে আসার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা, মানে মিশন এমবিবিএস কলকাতা, আপনাকে প্রোভাইড করব। গত 10 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে সফলভাবে বিদেশ থেকে এমবিবিএস করিয়ে দেশে ফিরে এনেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে
একইভাবে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারিও করছে। আপনি চাইলে আমাদের সফল ছাত্রছাত্রী বা তাদের অভিভাবকদের সাথেও আপনি কথা বলতে পারেন, সেই ব্যবস্থাটাও আমরা করে দেব। সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা সম্পর্কে আপনার কনফিডেন্সটা একটু বাড়বে। তাই আপনার ছেলে বা মেয়ে যদি এখন ক্লাস 11-এ বা ক্লাস 12-এ পড়ে এবং নিট এক্সামের প্রস্তুতি নিচ্ছে, তাহলে নিশ্চিন্তে প্রস্তুতি নিতে দিন। যদি নিটে ভালো স্কোর করে দেশের সরকারি মেডিকেল কলেজে চান্স পায় তো ভালো কথা, নইলে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসার ব্যাপারে সাহায্য করবার জন্য আমরা তো সবসময় আপনার পাশে আছি। বা যদি আপনি ড্রপার হন তাহলেও আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। যাই হোক, এই আলোচনার পরেও যদি আরও কোনো কিছু আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন। আর কোন বিষয়ে ভিডিও চান এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সেই বিষয়ে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর আমাদের কলকাতার অফিসে এলে নিশ্চয়ই আপনার সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকবেন।